সবাইকে স্বাগত জানাচ্ছি আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি সরকার, জনপ্রত্যাশা ও রাজনীতি, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে আমার আলোচকরা এরই মধ্যে যুক্ত হয়ে গেছেন। আমার সাথে আজ আলোচক হিসেবে যুক্ত আছেন শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি যুক্ত আছেন আমার সাথে যুক্ত আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্রনেতা ও রাজনীতি বিশ্লেষক, এবং যুক্ত আছেন মিজানুর রহমান, শিক্ষা ও উন্নয়ন গবেষক। সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, আজকে আলোচনার বিষয় রেখেছি সরকার, জনপ্রত্যাশা ও রাজনীতি। আমরা জানি যে সরকার দায়িত্ব নেয়ার পরেই 180 দিনের একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছিল, এবং সেখানে বিভিন্ন সরকারের কর্মসূচি যা রয়েছে বা তাদের যা উদ্যোগ রয়েছে সেই উদ্যোগগুলোকে 180 দিন পর পুনঃবিবেচনা করা হবে। কিছু পরিমার্জন হবে, কিছু বর্ধন হবে, কিছু সংশোধন হবে, প্রয়োজনীয় বর্জন হবে। সরকার প্রধানই এই কথা দিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে সরকারের 3 মাস পূরণ হয়েছে, 90 দিন, 90 দিন 17 থেকে 90 দিনের বেশি একদিন হয়তো বা হয়েছে। সেক্ষেত্রে আমি একটু জনপ্রত্যাশার জায়গা থেকে শুরু করি। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটু আলোচনাটা শুরুতেই জানতে চাই যে এই যে জনগণের প্রত্যাশা এবং বাস্তবিকভাবে অনেকদিন পর একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন এবং বিএনপিকে বেছে নেয়া একটা জনপ্রত্যাশারই প্রতিফলন এটা। সেই ক্ষেত্রে বিএনপি এই 3 মাসে যদি বলি জনগণের প্রত্যাশা পূরণে কতটুকু সক্ষম হলো বলে আপনি মনে করেন? ধন্যবাদ। বিএনপি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক দল এবং রাষ্ট্রের নানা ধরনের নিবর্তনের বিরুদ্ধে বিএনপির একটা দীর্ঘ লড়াই আছে, টিকে থাকার লড়াই এবং গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাওয়ার লড়াই। বিএনপি 91 সালে আর একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় বসেছিল এবং তার আগে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, ফলে এবারের প্রেক্ষাপটও প্রায় এক। পরপর এই যে দুটো গণ অভ্যুত্থান, স্বাভাবিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে ট্র্যাডিশনাল যে ইলেকশনগুলো এর ভেতর থেকে ক্ষমতায় বসা আর গণ অভ্যুত্থানের পরের নির্বাচনের প্রেক্ষাপট এবং তার ভেতর থেকে ক্ষমতায় বসার ভেতরে একটা মৌলিক পার্থক্য আছে। গণ অভ্যুত্থানের পেছনে মানুষের আকাঙ্ক্ষা থাকে এবং নির্বাচিত সরকারের প্রতি সেই আকাঙ্ক্ষার জায়গাটা আরও বিস্তৃত হয়। ফলে 91 এবং 2026-এর দুটো ইলেকশনের পেছনেই জনগণের একটা দীর্ঘ প্রত্যাশা ছিল। আবার যখন দুটো নির্বাচনের পরেই দেখা গেছে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে নানা ধরনের উত্থান পতন, টানাপোড়েন ঘটেছে, রাজনীতি অর্থনীতিতে এটি আন্তর্জাতিক পরিসরে ঘটলেও আমাদের একেবারে প্রান্ত পর্যন্ত এই সংকটগুলো স্পর্শ করেছে। সুতরাং এই জায়গাটায় তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রায় প্রতিবারই। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে মানুষের যে প্রত্যাশার জায়গা সেটি তাকে পূরণ করতে হয় এবং পূরণ করতে হবে। এবারের নির্বাচনটার প্রেক্ষাপটটা আরও একটু ভিন্নতা আছে। 12 ফেব্রুয়ারি দুটো নির্বাচন হয়েছে, একটা গণভোট আর একটা হচ্ছে প্রতীকের যে নির্বাচন। গণভোটের প্রত্যাশার জায়গাটা ছিল আমাদের রাষ্ট্রীয় জীবনের কতগুলো গুণগত পরিবর্তন আনা, আমাদের রাজনীতিতে কতগুলো শুদ্ধতার প্রচলন নিয়ে আসা, এবং এটি বেশ চ্যালেঞ্জিং, কারণ দীর্ঘদিনের যে একটা রাজনৈতিক সংস্কৃতি, দীর্ঘদিনের নানা প্রতিষ্ঠানগুলোর ভগ্নদশা, ক্ষয়িষ্ণুতা, এগুলোর বিপরীতে একটা ইতিবাচক সংস্কৃতি নিয়ে আসা এটা খুব গুরুত্বপূর্ণ। আবার নির্বাচনের ভেতর থেকে জনগণের কাছে কতগুলো প্রত্যাশাও তার প্রতিশ্রুতি তার ছিল। আমি গত যে সময়টা একটা 5 বছর বয়সী সরকারের জন্য এটা একেবারে যৌক্তিক সময় না, কিন্তু তারপরেও এর ভেতর থেকে কতগুলো বার্তা পাওয়া যায়। আমার পর্যবেক্ষণ যেটা, বিএনপির শীর্ষ নেতৃত্ব
অনেকগুলো জায়গায় সংস্কৃতিতে কতগুলো ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে। তবে অন্য যে রাজনৈতিক শক্তিগুলো পার্লামেন্টে আছেন, বিশেষ করে বিরোধী যে পক্ষগুলো, তাদের মধ্যে কেবলমাত্র রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং সেটিকে তারা খুবই গুরুত্ব দিচ্ছেন। বিএনপি তার প্রতিশ্রুতি অনুযায়ী সেখানে যেমনি ভূমিকা রাখার চেষ্টা করছে, আবার নির্বাচনের যে প্রতিশ্রুতি, বিশেষ করে আর্থসামাজিক উন্নয়নে তার যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো পূরণের জন্য বিএনপি মোট কথা আমরা যদি মোটা দাগে বলতে যাই, বিএনপি তার নির্বাচনী ইশতেহারে যে ওয়াদাগুলো করেছিল সেগুলো প্রতিশ্রুতি পূরণের দুটোই তারা উদ্যোগ তারা নিয়েছে, শুরু করেছে এবং এটা জনমনে হয়তো একটা প্রত্যাশার জায়গা তৈরি করেছে যে বিএনপি কথা রেখেছে বা রাখার চেষ্টা করছে। এমনটাই তো যদি ধরতে পারি। আমি আলোচনার সারাংশ আমি ফিরবো আপনার কাছে শরীফুজ্জামান শরীফ। আমি একটু চলে যেতে চাই শামসুজ্জামান দুদু আপনার কাছে। অনেকগুলো চ্যালেঞ্জের কথা আমরা জানি, সংসদের ভেতরে বাইরে বিরোধী দলের সাথে সরকার দলের নানা বিষয় নিয়ে মতপার্থক্য। এর মধ্যেই যখন বিএনপি ক্ষমতায় এসেছে বা সরকার গঠন করেছে, প্রথম অধিবেশনের শুরুর দিকেই আমরা দেখেছি যে ইরান এবং ইসরায়েলের একটা যুদ্ধ, বাড়তি একটা চাপ জ্বালানির উপর তার একটা প্রভাব পড়েছে এবং তা নিয়ে সাধারণ মানুষের মনে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এবং সর্বশেষ যদি আমরা বলি যে এই যে হাম নিয়ে উৎকণ্ঠা বা হামের প্রাদুর্ভাব নিয়ে উৎকণ্ঠা, অনেকগুলো বিষয় নিয়ে বিএনপিকে বেশ কিছু অস্বস্তিকর পরিস্থিতি কিংবা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আগামী 57 মাস বিএনপি কতটুকু স্বস্তিতে থাকবে বলে আপনার মনে হচ্ছে এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে? জি, আপনাকে ধন্যবাদ। দুটো গণঅভ্যুত্থান, একটা 90-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে বিএনপি ক্ষমতা এসেছিল, সেটাও নির্বাচনের মধ্যে দিয়ে নিরঙ্কুশ ক্ষমতা। সেটা এরশাদ সাহেবের কর্তৃত্ববাদী শাসন বা সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে আন্দোলন দীর্ঘ 9 বছরের, সেই আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন নেতৃত্ব দিয়েছেন। আওয়ামী লীগের ছিল কখনো রাস্তায়, কখনো এরশাদের সঙ্গে নির্বাচনে, এই 90-এর যে প্রেক্ষাপট। আর 24-এর গণঅভ্যুত্থানের এটা ধরেন ছাত্ররা, তরুণরা, যেটা আমরা প্রশংসা করেছি, অভিনন্দন জানাইছি, কিন্তু 36 দিনের কথা যেটা বলা হয় তার পিছনে আরো 5000 দিনের ঘটনা ছিল। তো এই 5000 দিনের ঘটনার প্রেক্ষিতে 36 দিন, এর পিছনেও মুখ্য নেতৃত্ব বেগম খালেদা জিয়া, বিএনপি বা অন্যান্য যেসব বিরোধী দল, শ্রেণী পেশার মানুষ নানাভাবে তারা নিগৃহীত হয়েছে, গুম হয়েছে, মৃত্যুবরণ করছে, জেলে গেছে, লক্ষ লক্ষ মামলা তারা এই রাজনৈতিক দলের নেতা কর্মীর সঙ্গে অন্যান্য শ্রেণী পেশার মানুষও ভোগ করেছে। এর প্রেক্ষিতে গণঅভ্যুত্থানের পরে অনেকে দাবি করেছে, এমনও কথা পরে পরে শোনা গেছে গণঅভ্যুত্থানের পরে পরে, আমরা কোনো রাজনৈতিক দলকে ক্ষমতা বসানোর জন্য গণঅভ্যুত্থান করি নাই, এই ধরনের কথা বলা হয়েছে। যারা বলেছে তারা তরুণ বা তরুণ সমর্থক বা সেই সময় লুকায়িত ছিল, জামাতের একটা অংশ সকল খুব কৌশলে তারা নিজেদেরকে দলের নাম আড়াল করে তারা নিজেদের এরম শব্দটাই ব্যবহার করেন না কেন? গুপ্ত, যেটা খুব পরিচিত শব্দ বাংলাদেশের রাজনীতিতে, যেটা আবার ওরা এখন পছন্দ করে না, এই কথাটা বললে তারা উত্তেজিত বোধ করে। তো যাই হোক, সেটা প্রশ্নটা গুপ্ত না, আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে গুপ্ত জামাতের ক্ষেত্রে, আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে এই দেশে কমিউনিস্ট পার্টি দীর্ঘ পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে এবং বাংলাদেশের আমলেও যারা শ্রেণীভিত্তিক রাজনীতি করে, সমাজতন্ত্রের কথা বলে, তারাও কিন্তু আন্ডারগ্রাউন্ড পলিটিক্স, এটা স্বীকৃত। কারণ তৎকালীন যেসব বর্জ্য সরকার ছিল তারা তাদের হাতে পেলে কখনো কখনো গুমও করে দিয়েছে, সারা জীবন জেল খেটেছে, এমন অনেক কমিউনিস্ট নেতা আছে। কিন্তু রাজনৈতিক আদর্শ থেকে তো তারা বিচ্যুত হয়নি, কখনো বিচ্যুত হয়নি। তো আমি যে কথাটা বলতে চাই, এর প্রেক্ষিতে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়েছিল, যেটা বিএনপি কখনো উচ্চবাচন করে। তারা কিন্তু একটা নির্বাচনের দিকে যেতে চাইছে, যে কারণে অনেক কিছু তাৎক্ষণিকভাবে তারা স্বীকার করে নিয়েছে।
সেটার প্রেক্ষিত হচ্ছে নির্বাচনটা হোক। যেমন সংবিধান সংশোধন করতে হবে, জুলাই সনদ করতে হবে। বিএনপি কিন্তু বারবারই বলেছে যে এটা পার্লামেন্টে গিয়ে আমরা সব সিদ্ধান্ত নিতে চাই, আমরা দ্বিমত করি নাই প্রথম স্বাক্ষরকারী। কারণ নানান কায়দায় ডক্টর ইউনূস সাহেব যাদের সমর্থন নিয়ে মানে ভোটটা 18 মাস পিছিয়ে নিয়ে গেছে। মানে মানুষের ভোটাধিকারটাই মুখ্য ছিল, 18 বছরের একটা নিরলস নিরবিচ্ছিন্ন সংগ্রাম, সেটাকে আবার 18 মাসে নিয়ে গেছে ডক্টর ইউনূস। যেটা আপনি খেয়াল করবেন 90-এর গণঅভ্যুত্থানের পরে জাস্টিস শাহাবুদ্দিন তিনি শর্তাধীনে সেই সময় রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন যে আমি কাজ শেষ করে আবার আমার দায়িত্বে, তার মানে প্রধান বিচারপতির দায়িত্বে যাব। এবং তিনি 90 দিনের মধ্যেই নির্বাচন করেছিলেন। এই 90 দিনটা বিশেষজ্ঞ ডক্টর ইউনূস, যিনি 650 কোটি টাকা তার ফার্মের অধীনে নিজে এই সুবিধাটা মাফ করাইছেন, তিনি প্রধান তখন। এই ভদ্রলোক এত বুদ্ধি রাখে আমি ধারণাও করি না, এত বিশেষজ্ঞ। দেখা গেল যে ডক্টর ইউনূস সাহেব ম্যান পাওয়ারের লাইসেন্স নিস। তো বাংলাদেশের সব থেকে বিতর্কিত ব্যবসা ম্যান পাওয়ার, মানুষের কাছে টাকা নেয় কিন্তু লোক পাঠায় না। তো যাই হোক, সেই কথা আমি এখানে মূল আলোচনা আনতে চাচ্ছি না। সব কিছুর অতিক্রম করে বিএনপি 18 মাস পরে নির্বাচন হয়েছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিএনপি এখন বাংলাদেশের রাজনীতিতে মানে যে অবস্থায় আছে, আওয়ামী লীগ জামানায় 18 বছরের শেখ হাসিনা এখন পলাতক বা বিদেশে পালিয়ে গেছেন। তো বিএনপি শেষ হয়ে গেছে, বিএনপি নাই, বিএনপি দিয়ে কিছু হবে না, এই ধরনের অশ্লীল ভাষায় মানে তার জামানায় যেগুলো মুখে অনেক সময় আলোচনা করা যায় না, সেই সব কথা বলেছে। কিন্তু বিএনপি মানুষের দল হিসাবে টিকে থেকেছে। বিএনপি তার আদর্শের প্রশ্নে 31 দফা কথা বলছে, মানুষের ঘরে ঘরে গেছে। এই কারণেই আমার কাছে মনে হয়েছে যে বিএনপি এখন সব থেকে যেসব ওয়াদা, 31 দফা এবং যে প্রতিশ্রুতি জাতির কাছে উপস্থাপন করেছেন, এই 3 মাসের ভিতরে বেশ কিছু 80টা ক্যাটাগরি আমি দেখেছি যে এই 90 দিনে 80টা কাজ বিএনপি সিদ্ধান্ত আকারে নিয়েছে। তা আমার কাছে মনে হয়, যেহেতু উনি বললেন যে আরো 57 মাস সামনে আছে, আমরা প্রত্যাশা করতেই পারি। আর আমি যেহেতু বিএনপি নিজে ভাইস প্রেসিডেন্ট, আপনার কাছে আপনি তো প্রত্যাশা করবেনই। না স্বাভাবিক, কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিএনপি অতীতে যেমন মানুষের পক্ষে দায়িত্ব পালন করেছে, এবারও করবে। ওকে, আমি আবারও ফিরে আসবো শামসুজ্জামান দুদু আপনার কাছে। আমি একটু মিজানুর রহমানের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই, কারণ আমার এই অংশের সময় নেই। আমি নিশ্চয়ই বিরতির পরে এসে রাজনীতির যে বিষয়টি সেটি নিয়ে আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের রাজনীতির ঠিক এই মুহূর্তে অবস্থাটা কি, রাজনীতি ঠিক পথে রয়েছে কিনা, সে বিষয়টি নিয়ে নিশ্চয়ই কথা বলবেন মিজানুর রহমান। দর্শক, আমি একটা বিরতির পরে ফিরে এসে এই প্রশ্নগুলোর উত্তর জানবো, সঙ্গে থাকুন। এরপর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনায় চলে যেতে চাই। মিজানুর রহমান, একটি প্রশ্ন আপনার কাছে রেখে গেছিলাম বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সেটা দেখে আপনার কি মনে হয় যে রাজনীতি ঠিক গতিতে আছে কিনা, রাজনীতি ঠিক পথে আছে কিনা, আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনার প্রশ্নকে। তার সাথে আমার যে দুই সহযোগী বক্তা শামসুজ্জামান দুদু ভাই এবং শরীফুজ্জামান শরীফ, দুজনকেই আমার পক্ষ থেকে ধন্যবাদ। এবং আমি প্রচণ্ড নিজেকে গর্বিত বোধ করছি তার মতো একজন স্বনামধন্য এবং বরেণ্য মানুষ আমার পাশে বসা। আমি আসলে তার যুদ্ধটা দেখেছি এবং তার ক্যাঙ্গারু কোর্টে তিনি যে বসেছিল সেটা আমার চোখে দেখা, এবং তার যখন রায় হচ্ছিল তার যে শক্তিশালী মনোবল, এটা আমাকে সারা জীবন উৎসাহিত করবে যে কিভাবে রাজনীতি এবং দেশের জন্য যুদ্ধ করতে হয় এবং পরাজিত করতে হয় ক্যাঙ্গারু কোর্টের বিচারকে এবং বিচার ব্যবস্থাকে। আমি নিজে চোখে দেখেছি এটা। কিন্তু আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রশ্নটা হলো যে রাজনীতির বর্তমান কি অবস্থা।
আসলে দেখেন, আমি যেটা বলতে চাই আমার আমার অবজারভেশনে, সেটা হলো কোনো কিছুই পুরোপুরি ঠিক থাকবে না, আসলে এটাই বাস্তবতা। কারণ আমরা যদি একটু খেয়াল রাখি যে আমাদের বর্তমানে যে সরকারটি ক্ষমতায়, এই সরকারটি কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত সরকার, এবং বলতে দ্বিধা নাই এই সরকারটির বয়স 3 মাসও প্রায় হয়নি। তো এমন একটা সরকারের এবং গত রাজনৈতিক এবং যে ফ্যাসিস্ট সরকার ছিল 17 বছরের, তার দোসর, তার বিচার ব্যবস্থা, তার প্রশাসন, তার পুলিশ বাহিনী, তার আমলা, সবাই তো কোনো না কোনোভাবে রয়েই গেছে। সেই জায়গা থেকে যদি আপনি 3 মাসে বা 2 মাস 2.5 মাসে যদি চিন্তা করেন যে রাজনৈতিক পরিস্থিতি না, দেশের সব কিছুই ঠিক হয়ে যাবে, আমি মনে করি যে এটা বাস্তবসম্মত না। আর একটা কথা হলো আমার বিশ্লেষণ, সেটা হলো রাজনীতিকে গুণগত, মানে রাজনীতিকে পরিশুদ্ধ রাখতে গেলে আসলে কাদা ছোড়াছুড়ি এটা বন্ধ করতে হবে আমি মনে করি। কারণ আমরা দীর্ঘ 17 বছর যে ফ্যাসিস্ট সরকারের আমলটা দেখেছি। আমি আপনাকে একটা প্রশ্ন করি, দেখেন জিয়াউর রহমানের আপন ভাই তিনি কিন্তু একটা ছোট্ট কামরায় মারা যায়, এবং জিয়াউর রহমানের ক্ষমতা আমল এবং যে গণতন্ত্রের যাকে মাতা বলা হয় এবং মা বলা হয় আমাদের প্রয়াত বেগম খালেদা জিয়া, এবং বর্তমান যে শাসনামল, এই 3টা শাসনামলে আপনি যদি বলেন যে তাদের আত্মীয় স্বজন কারা, আমার মনে হয় জাতির কোনো মানুষ জানে না, তাদের নিজস্ব ঘরের মানুষ ছাড়া। তো এটাই তো বোঝা যায় যে একটা রাজনীতি, মানে একটা রাজনীতি ঘরের দর্শন কি। তো বিএনপি সেই মানের রাজনীতি দর্শন এখন পর্যন্ত দেখিয়ে যাচ্ছে, কিন্তু তার মানে এই না যে বিএনপিরও ভুল ছিল না। বিএনপিরও ভুল ছিল, কারণ আমাদের দেশটা বুঝতে হবে গত 55 বছর ধরে নানান চড়াই উতরাই পার করে আজকে এই 2026 সাল। এর ভিতরে দেখেন আমাদের মোটামুটি 3টা বড় বড় আন্দোলন হয়ে গেছে, সেই সাথে 1971 সালের আন্দোলন প্লাস যুদ্ধ। গত 17 বছরে বিএনপির কি ভুল ছিল? গত 17 বছরে আমি বিএনপির ভুল কেমনে দেখব, যে এত হামলা মামলা, লক্ষ লক্ষ কর্মীদের মামলা হামলা দিয়ে ধরেন ঘর ছাড়া করেছে। শুধু তাই না, মরা মানুষের নামেও মামলা হয়েছে, এবং এটা শুধু একটা দুটা না, এর শত শত, মানে যে মারা গেছে তার নামেও মামলা, তার নামেও জেল, জরিমানা, তাকে পুলিশ খুঁজছে। মানে এই রাজনীতি কি আপনি আশা করেন যে বিএনপির কোনো আমলে দেখা গেছে? আমি এটা বিশ্বাস করি না। এখন কি তার ব্যত্যয় ঘটেছে? এখন তার অবশ্যই কিছু হলেও ব্যত্যয় ঘটছে, কিন্তু আমরা আশা রাখতে পারি যে বিএনপি সামনের দিকে অবশ্যই গুণগত মানের দিকে চিন্তা করবে, এবং আমি মনে করি রাজনীতির ভিতরে যত কাদা ছোড়াছুড়ি হবে ততই আপনার মনে রাখবেন যে একটা অস্থির সিচুয়েশন তৈরি হবে। সেই সিচুয়েশনটা যে মানে একটা রাষ্ট্রের ক্ষমতাবানদের জন্য খুব সহায়ক হবে তা না, দেশের জন্য ক্ষতি। দেখেন, আমি আর একটা কথা বলতে চাই, সেটা হলো যে সবসময় বলতে চাই যে বিএনপির এখন চিন্তা করতে হবে নৈতিক শিক্ষায় শিক্ষিত কর্মীদেরকে অন্তর্ভুক্ত করা। এটা হলো আমার প্রথম কথা, আমি যেটা আমার অবজারভেশনে মনে হয়েছে। হ্যাঁ, পরামর্শ। এবং সেই সাথে আমি আরো অনেক কিছু, অনেক গুণগত পরিবর্তন দেখেছি। আমি রাষ্ট্রপ্রধানের যে চলাফেরা, তার যে বডিগার্ড, এবং রাষ্ট্রপ্রধানের ছত্র মানে ছায়া যে মন্ত্রী পরিষদ, এবং তার বাইরে যে এমপি পরিষদ এবং এমপি, তারপরে স্থানীয় যে রাজনীতিবিদ বিএনপির, তাদের ভিতরে এক ধরনের পরিবর্তন লক্ষণীয়। কিন্তু আপনি তৃণমূলকে ভুলে যাচ্ছেন। আমি তৃণমূলকে ভুলছি না, তৃণমূল নিয়ে আমার কথা। তৃণমূলকে ভুলে যাচ্ছেন। তৃণমূলেও রাজনীতি, বিএনপির যে বিএনপি প্রধান যে বার্তাটি দেওয়ার চেষ্টা করছেন সেটি তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, তৃণমূলের নেতাকর্মীরা নিয়ন্ত্রণে আছে কিনা, সেটি নিয়ে কিন্তু নানা রকমের প্রশ্ন আছে। আমি মিজানুর রহমান আপনার কাছে ফিরবো, যেহেতু এই অংশে সময় কম, আমি ওনাদের দুজনকেও একটু একটু করে সময় দিতে চাই। শামসুজ্জামান দুদু, তৃণমূল পর্যায়ে যেহেতু প্রশ্নটি এসেছে, আমি একটু জানতে চাই যে জবাবদিহিতার যে জায়গাটা, সেটা রাজনীতিতে, মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে জবাবদিহিতার একটা জায়গা তৈরি করতে চাচ্ছেন সরকার প্রধান, প্রধানমন্ত্রী, মানে একেবারে তৃণমূল পর্যায়ে সে বার্তাটি পৌঁছাচ্ছে কিনা আপনার কি মনে হয়? এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যে এই পার্লামেন্টে 70% হচ্ছে নতুন, পুরাতনের সংখ্যা 30%। প্রধানমন্ত্রী এই প্রথম নির্বাচিত এমপি এবং প্রধানমন্ত্রী, এমনকি বিরোধী দলের নেতাও প্রথম এমপি এবং মানে উনি বিরোধী দলের নেতা হয়েছে। মানে এই কথাটা বলার অর্থ হচ্ছে যে ট্রেডিশনাল যে পলিটিক্সটা বা পার্লামেন্ট সরকার,
এই জিনিসগুলো কিন্তু অনেকটা যদি ব্যত্যয় ঘটে, মানে আশ্চর্য হওয়ারও কিছু নেই, উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই। প্র্যাকটিসের মধ্য দিয়ে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, নৈতিকতা, কনভেনশন এগুলো কাজ করছে কিনা। যেমন কেউ কাউকে সালাম দেওয়াটা এটা আইন না, কিন্তু এটা কনভেনশন, নৈতিকতা, মানুষ সালাম দেয়। তো ওই রকম গণতান্ত্রিক সব কিছু আইন দিয়ে চলে না। যেমন আমরা জানি যে ব্রিটেনে সংবিধানটাই 70%-এরও বেশি অলিখিত, মানে আইন দিয়ে চলে না, কনভেনশন দিয়ে ম্যাক্সিমাম তারা চলে। আর আমাদের 70% না 100% লিখিত। তারপরেও আমরা বিভিন্ন জায়গায় যেমন এটা প্রবণতাটা হচ্ছে যে আমরা আইনকে না মেনে খুশি হই, এই জন্য আইন করতে ভালোবাসি না। আর অন্য ব্রিটেনের জায়গায় আইন মেনে তারা খুশি হয়, বা গণতান্ত্রিক দেশে। সেই জন্যে আমাদের এইসব দেশটাই যেমন আপনি কি গণতান্ত্রিক শাসনটা ঠাস করে বললে হবে না, আপনি সব মুখকে ওপেন রাখতে হবে, লেখার ক্ষমতা দিতে হবে, গণমাধ্যমকে বলার সুযোগ দিতে হবে, জবাবদিহিতা সেই জায়গাটায় আসবে। আমি আমি একটা খারাপ কাজ করছি, এটা কোনোভাবে কোনো পত্রিকা লিখতে পারবে না, যেটা আমি সরকারে বা সরকারি দলের বা আমি এটা রাখা যাবে না। তাহলেই কিন্তু বিপত্তিগুলো আস্তে আস্তে শুরু হয়। এখনো পর্যন্ত যেটা আছে, জনাব তারেক রহমান সাহেব আমার বিবেচনাতে, এই জন্য কিছুটা উল্লেখ করেছেন, খুব সাধারণ জীবনযাপনের মধ্য দিয়ে, সাধারণ ব্যবহারের মধ্যে দেখেন, স্টেজে বক্তৃতা করতে গিয়ে হঠাৎ একটা কৃষককে নিয়ে এসে পাশে বসিয়ে তিনি শুনছেন। এটা গত 56 বছর না, আগের কথা বাদ দেন, 56 বছরের ভিতর সরকার প্রধান, উনি একটা রাজনৈতিক দলের যদি চেয়ারম্যান হতেন আলাদা কথা, সরকার প্রধান হিসাবে কিন্তু এই ঘটনা। তো এই বার্তাটা কিন্তু একেবারে প্রান্তিক, যেটা আপনি বললেন, ওখানে চলে যাবে যে একজন কৃষকের সঙ্গে স্টেজে একটা বড় মিটিং এ প্রধানমন্ত্রী এটা কথা, তাহলে পরে স্থানীয়ভাবে কৃষক বা খেটে খাওয়া মানুষ বা শ্রমিক তাদের সঙ্গে মিশার ব্যবহারটা কেমন করতে হবে সেটা নেতাকর্মীদের পর্যন্ত পৌঁছাবে। আমি কি বিরতিতে যাওয়ার আগে শরীফকে একটু যুক্ত করতে পারি? একটু করতে পারবো না? আচ্ছা, আমি শরীফ ভাই, আপনাকে একটা প্রশ্ন আমি রেখে যাই, সেটা হলো কিছুটা সমালোচনা বা কিছুটা বিচ্যুতি তো কিছু কিছু জায়গাতে তো ঘটবেই, এটা নিয়ে কাউকে না কাউকে কথা বলতে হবে। সমালোচনাটুকু আপনার কাছে এসে শুনবো একটা বিরতির পরে। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। সময় খুব সংক্ষিপ্ত, আলোচনায় চলে যেতে চাই। শুরুতেই আমি শরীফুজ্জামান শরীফ আপনার কাছে প্রশ্ন রেখে গেছিলাম, সবকিছুই তো আসলে সবকিছুই সুন্দরভাবে চলবে এমনটা তো নয়, কিছুটা বিচ্যুতি তো থাকবে। সমালোচনাটা আপনার কাছ থেকেই শুনি। ধন্যবাদ। আমি আগেই বলেছিলাম যে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, তো যতগুলো চ্যালেঞ্জ আছে তার একটা বড় অংশ হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। আমাদের একটা বিশাল ঋণের বোঝা আছে আমাদের কাঁধে। এই ধরনের একটা অভ্যুত্থানের পরে তরুণদের মধ্যে, জনগণের মধ্যে এক ধরনের উন্মাদনাও কাজ করে। আপনি খেয়াল করেছেন যে আমাদের পুরো সমাজটা একটা অস্থিরতা কাজ করছে। আবার তার যে রাজনৈতিক কর্মসূচিগুলো, এই কর্মসূচির সাথে বিএনপি তো আসলে রেজিমেন্টেড পার্টি না। তার যে মেসেজগুলো, এই মেসেজগুলো প্রপারলি তার প্রান্তে পর্যন্ত পৌঁছানো, এটা এবং একটা বড় রকমের চ্যালেঞ্জ। একই সঙ্গে আপনাকে এটাও মনে করতে হবে, প্রধানমন্ত্রী কাঠের চেয়ারে বসলেন, বড় চেয়ার সরিয়ে রেখে, তারপরে সেটা দেখে আরেকজন প্রতিমন্ত্রী কোনো একটা অনুষ্ঠানে গিয়ে তিনি বড় চেয়ারে বসলেন না কাঠের চেয়ারে বসলেন, প্রধানমন্ত্রীকে অনুসরণ করলেন। কিন্তু আপনার যশোরের একটা কর্মী যদি সেখানকার একজন দোকানদারের কাছ থেকে একটা সিগারেট কিনে পয়সা পরিশোধ না করে, আপনি প্রধানমন্ত্রীকে তার উপমন্ত্রী যতই অনুসরণ করুক না কেন, এর ফলাফল, এই রাজনীতির সুবাতাসের যে ফলাফল, এটা বিএনপি তার ঘরে আনতে পারবে না। এক। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আরেকটা জায়গা আমার চ্যালেঞ্জের জায়গা মনে হয়, আমাদের এখানে যেটা হয়, রাজনীতিটা ক্রমশই বিচ্ছিন্ন হয়ে যায়। রাজনৈতিক নেতৃত্ব মোটামুটি একটু দূরে সরে যায়, ড্রয়িং রুমের রাজনীতি প্রবেশ করে, তারপরে হচ্ছে গ্যারেজের রাজনীতি ঢুকে পড়ে, অমুক ভাইয়ের গ্যারেজের মধ্যে বসে সিদ্ধান্ত। আমাকে অনেক বছর আগে আহমদ ভাই, আওয়ামী লীগের, তিনি আমাকে একদিন বলেছিলেন যে আমাদের এত সমালোচনা করেন, আমাদের একটা পরামর্শ দেন তো,
তা আমি বলেছিলাম পরামর্শ কি কাজে লাগাতে পারবেন? আপনার দলটাকে যে ভাইদের বলয়ের মধ্যে চলে গেছে, অমুক অঞ্চলে বড় ভাই, তমুক অঞ্চলে ছোট ভাই, অমুক জায়গায় শেখ পরিবারের তমুক, এদের হাত থেকে যদি দলের অফিসে নিয়ে আসতে পারেন বিএনপির রাজনৈতিক নেতৃত্ব, আমার কাছে যে চ্যালেঞ্জ মনে হয়, আমি অনেকটা জায়গায় দেখছি যে একটা সরকার আউটসোর্সিং করে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, এটা ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব ছিল, যিনি আসলে নিজে যা বলতেন তা করতেন না এবং তার একটা হিডেন এজেন্ডা ছিল। আমি এটা সব জায়গায় বলি, ডক্টর ইউনূস চেয়েছিলেন জামাত এবং এনসিপিকে পাওয়ারে বসানোর জন্য এবং সেই ধরনের অ্যারেঞ্জমেন্ট তার ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে নানা প্রতিক্রিয়ার কথা বিবেচনা করে তিনি সেটি পারেননি। আজকে বিএনপির যে জায়গাটা, চ্যালেঞ্জের জায়গাটা, বিএনপির যে রাজনৈতিক নেতৃত্ব, বিএনপির মধ্যে কিন্তু 3টা বিএনপি আমি দেখি। এক, আমবাগানে জামবাগানে ওই ধান খেতে ঘুমানো বিএনপি, 5 আগস্টের পরের একটা বিএনপি, 12 ফেব্রুয়ারির পরের একটা বিএনপি। বিএনপির লিডারশিপ এবং কর্মীদেরকে আমবাগানে জামবাগানে ঘুমানোর যে বিএনপি, এই বিএনপি যদি বিচ্ছিন্ন হয়ে যায় তার রাজনীতি থেকে, তাহলে তাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আর একটা জায়গা হচ্ছে, আপনি যতই বলেন না কেন, এখানের প্রতিবাদের যে জায়গাগুলো, এখানে চ্যালেঞ্জের জায়গাগুলো, আপনি যে বিরোধী দলটি পেয়েছেন, আপনার পাখার নিচে কিন্তু উত্তাপ নিয়ে তারা বড় হয়েছে। গত 15-20 বছর বিএনপির পাখার নিচে তারা বড় হয়েছে এবং এখন পদে পদে যেখানেই সুযোগ পাচ্ছে সেখানে রাজনৈতিক সংস্কৃতি, কৃষ্টি, কালচার কোনো কিছুর ধার ধারছে না। এই যে পাটোয়ারি নামে একটা নেতা, আপনি তার রুচিবোধটা দেখেন, এমন কোনো মানুষ নেই, এমন কোনো সিনিয়র জুনিয়র কাউকে বাদ রাখছে না। মানে যে সমস্ত কথাগুলো বলছে, আমরা কি রাজনীতিতে সংস্কৃতির পরিবর্তনের যে প্রত্যাশাটা ছিল সেটি কি হয়েছে? শালীনতার যে জায়গাটা ছিল হয়েছে। সেকেন্ড জায়গাটা হচ্ছে, আপনি বিএনপি আমাদের এখানকার একটা রিয়েলিটি, আবার আওয়ামী লীগও রিয়েলিটি। আপনি যদি অস্বীকার করেন, আওয়ামী লীগ তার কৃতকর্মের ফল ভোগ করছে। সে যে পরিস্থিতিতে পড়েছে এটি তার কৃতকর্মের ফল, এটার জন্য বাংলাদেশের মানুষ দায়ী না। আপনি যদি নিজের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে তারপরে যদি ম্যাচ ধরিয়ে দেন, আপনাকে পুড়বেন, সেই ব্যবস্থা তারা করেছে। কিন্তু আমাদের এখানে গত 3 দিন ধরে দেখছেন 11টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে সমালোচনা। আচ্ছা, কি বলছে? নিরপেক্ষ লোক এখানে দিতে হবে। নিরপেক্ষ লোক তো এর আগে ছিলেন ডক্টর নিয়াজ, দায়িত্ব নেওয়ার পর প্রথমেই শিশির মনিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী হিসাবে নিয়োগ দিয়েছেন। তো এই ধরনের নিরপেক্ষতা কি চান? যার বিরুদ্ধে আবরার ফাহাদের খুনিদের পক্ষে উকিল হিসাবে দাঁড়ানোর অভিযোগ আছে, যার বিরুদ্ধে রানা প্লাজার ওই খুনির বিরুদ্ধে দাঁড়ানোর অভিযোগ আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা নিয়ে এনসিপি ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করছে না, শিবির মিছিল করছে না। অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। আমি 30 সেকেন্ডে দুদু ভাই আপনার একটু মতামত জেনে যাই, একটুখানি পরামর্শ জেনে যাই 30 সেকেন্ডে। এখানে আসলে ওই যে সব জ্বালানা খুলে দাও, এটাই গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, কিন্তু এই গণতন্ত্র সমস্ত জ্বালানা খুলে দিলে রাজনৈতিক প্রাতিষ্ঠানিক রূপ যদি না দেওয়া যায়, তাহলে বিপদ হচ্ছে ওই জানালা দিয়ে অপশক্তি যেগুলো আছে, ওই যে শিশির মনির কথা যেটা বলল, ব্যারিস্টার হিসাবে পোশাক আশাকে, এরা এতই ভদ্রচিত, মানুষকে বিভ্রান্ত করতে অসুবিধা নাই। এখন যে জিনিসগুলো হচ্ছে, মাথায় টুপি এবং দাড়ি নিয়ে ইসলাম শব্দ নিজের পকেটের মধ্যে ঢুকে যে কাজগুলো করছে, সেগুলো গণতান্ত্রিক রাজনীতিতে কতটুকু মানে কাজ করবে? যেমন আইন, আদালত, অর্থনীতি, আইন শৃঙ্খলা, আমার দেশে এটিকে যে সরকার মানে গুরুত্বের সঙ্গে নেয়, তাহলে অনেক কিছুই অপশক্তি সামনে এসে দাঁড়াতে পারবে। অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু। মিজানুর রহমান, আপনার প্রত্যাশা 30 সেকেন্ডে, খুব কম সময়। আমার প্রত্যাশা হলো যে এখন আমি আমার নিজস্ব বক্তব্য হলো যে আপনারা কাদা ছোড়াছুড়ি, মানে বিএনপি এবং যে বিরোধী দলটা আছে, বিরোধী দলের ইতিহাস যত যাই থাকুক, তাদেরকে আবার গ্রুম করতে হবে, তাদেরকে ট্রেন্ড আপ করতে হবে, তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, এবং একটা আদর্শ মানে বিরোধী দল হওয়ার জন্য যে সহায়ক পরিবেশ দরকার, সেটা আমার মনে হয় বিএনপিকে দেওয়া উচিত।
তাহলেই আমরা মনে করি যে একটা সুষ্ঠু রাজনীতি যখন একটা এবং সুষ্ঠু রাজনীতি যখন পরিচর্যা বাংলাদেশে এবং এর চর্চা চলবে, তখন উন্নয়ন কিন্তু অবধারিত। অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান, শামসুজ্জামান দুদু এবং শরীফুজ্জামান শরীফ, তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। আর এই ছিল দেশ সম্প্রতিকে, আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। শুভরাত্রি।